The East India Bill was proposed in British Parliament in the House of Commons. তার মানে House of Commons সেকশনে আমরা যেটাকে বলা হয় ছোট হাউস বা হাউস ছোট কক্ষ, দ্বিকক্ষের মধ্যে ছোট কক্ষকে বলা হয় হাউস অফ কমন। সেই হাউস অফ কমনে এটাকে প্রপোজ করা হয় টু দ্য ব্রিটিশ কুইনের কাছে ইন 1783 রিগার্ডিং দ্য মিসকনসেপশন অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তার মানে বলতে গেলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করার জন্য এই ইডমন্ড বার্গ সে একটা স্পিচ দেয় 1783 সালে হাউস অফ কমনে। ঠিক আছে, and its cruelty to the people of Indian subcontinent, এবং এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ক্রুয়েলটি, তারা যে বর্বরতা চালিয়েছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, সেইটার একটা চিত্র এখানে তুলে ধরা হয়। The bill is considered in England's second Magna Carta. তো এই বিলটাকে মনে করা হয়, ইস্ট ইন্ডিয়া বিলকে বলা হয় সেকেন্ড মেগনা কার্টা। মেগনা কার্টা কি ছিল তোমরা জানো? সো তোমরা লেখো ইম্পর্টেন্ট শর্ট নোটস মেগনা কার্টা, লেখো ইম্পর্টেন্ট শর্ট নোটস মেগনা কার্টা। ঠিক আছে, তো এই সেকেন্ড মেগনা কার্টা কেন বলা হয়? আমরা জানি ফার্স্ট মেগনা কার্টাতে দেখা যায় শোষক শ্রেণীর মানুষদের অধিকার নিয়ে কি করা হয়, গণ অভ্যুত্থান করা হয়। ঠিক এইটাতেও সে শোষিত শ্রেণীর মানুষদের হয়ে কথা বলেছে। The bill is a milestone in the entire corpus of English writing about Indians. পুরো ইন্ডিয়ানদের নিয়ে সেইখানে লেখালেখি করেছে। Where one British wrote on behalf of the Indian subcontinent. তার মানে একজন ব্রিটিশ মানুষ, সে ব্রিটিশ হয়ে সে কি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ভিতরে জন্য কথা বলেছে। তার মানে ইংলিশরা এত পরিমাণ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের বিরুদ্ধে অত্যাচার করত, যেটা দেখে ব্রিটিশ শ্রেণীর মানুষদের মধ্যেও কি হইতো, সিম্প্যাথি হইতো। ঠিক আছে, দ্যাটস ওয়াই তোমরা বুঝতে পারতেছো যে ব্রিটিশরা কি লেভেলের নির্যাতন করতো। ঠিক আছে, তখন ওই সময় অনেক জমিদারি প্রথা ছিল, খাজনা আদায়ের রীতি ছিল, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তোমরা জানো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা এত ব্রিটিশদের এজেন্ট ছিল। ঠিক আছে, ব্রিটিশদের নামে তারা কি করতো, বাংলাদেশকে লুটপাট করে নিছিল। এবং শুধু বাংলাদেশ না, তখন তো এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছিল, তখন তো বাংলাদেশের জন্ম হয় নাই, তখন ভারত মহাদেশে এসে তারা এরকম লুটপাট চালায়। সো তোমরা এই ব্রিটিশ সাবকন্টিনেন্টের একটা চিত্র তোমরা ফার্স্ট ইয়ারে পেয়েছো। কেউ বলতে পারবা কোথায় পেয়েছো? ফার্স্ট ইয়ারে একটা রাইটিং এ তোমরা ব্রিটিশ সাবকন্টিনেন্টের অত্যাচারের একটা চিত্র পেয়েছো। একটা না, একটা বায়োগ্রাফি ছিল না, শুটিং অ্যান এলিফ্যান্ট। শুটিং অ্যান এলিফ্যান্ট, এক্স্যাক্টলি। আরেকটা রাইটিং এও আছে। মনে করো তো আরেকটা রাইটিং কি? মনে করো, তোমরা ফার্স্ট ইয়ারে অনেকে ইমপ্রুভমেন্ট দিবা, সো মনে করতে হবে। মারিয়া, তুমি কিন্তু একটা ইমপ্রুভমেন্ট দিয়ে দিও। ঠিক আছে, আরেকটা হচ্ছে লেটার্স অন লর্ড ট্রান্সফোর্ট রিজেক্টিং নাইটহুড। সেখানেও কি আমরা দেখতে পাই না যে কিভাবে তারা বর্বরতা চালায়? সো আমি একটু তোমাদেরকে বই থেকে পড়ে শোনাই, সো তোমরা একটু শোনো। ওকে, তোমাদের কারো কাছে বই থাকলে তোমরা পেজ নাম্বার 69 খুলতে পারো। Since conqueror of Indian territory,
ইন্ডিয়ান যে সাম্রাজ্য সেটা বিজয় করার পর দ্য এজেন্টস অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল দেয়ার কনকিউরড ল্যান্ড উইথ অটমোস্ট ডিসপোটিজম। তার মানে ইন্ডিয়ান টেরিটরিটা যখন যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোটামুটি হাতের কবজায় চলে আসে, তখন তারা সেখানে তাদের প্রতি একটা টাইরানি, একটা সন্ত্রাসী বা একটা ভাইয়া, আপনার বই কি পুরনো? হ্যাঁ পুরনো। টাইটেলটা বলেন তো, আমারটা তো নতুন, মিলতেছে না। বার্কস ট্রিটমেন্ট অফ ফক্সেস ইন্ডিয়া বিল। বার্কস ট্রিটমেন্ট অফ ফক্সেস ইন্ডিয়া বিল। পেয়েছি। হেল্প করতো পেজ নাম্বারটা বলতো। একটু। পেজ নাম্বার ঠিক আছে, 69 ঠিক আছে। আপু ক্যামেরা খুলে আমাকে ছবি দাও। বড় বইটা, ছোট বইটা না। ওকে, তোমাদের জন্য আমি বইয়ের পিকচার তুলে দিচ্ছি, তোমরা বাসায় বই মিলিয়ে নিও। ছবি দিলেও হবে, 3টা পেজ তো প্রবলেম হবে না। হ্যাঁ ভাইয়া পাইছি। সবার কাছে বই আছে? জি ভাইয়া আছে। এখান থেকে একটা ব্রড কোশ্চেন আসবে। ইস্ট ইন্ডিয়া বিল থেকে। হ্যাঁ, আর একটু একটা ব্রড কোশ্চেন আসবে, কিন্তু তুমি একটাই লিখবা। সো তো কি বলছে যে সে এই যে ইস্ট ইন্ডিয়া বিল একটা কি করে, টাইরানি করে ওই এরিয়াতে। In 1773, North Regulation Act of India was adopted. It was the first significant attempt by any government to reform the East India Company. Okay, so তোমাদের আমি পেয়ে গেছি। পিডিএফ দিয়ে দিছো না? ভালো হয়েছে। তাহলে কি 1773 সালে নর্থ রেগুলেটিং অ্যাক্ট নামে ইন্ডিয়া একটা অ্যাক্ট অ্যাডপ্ট করা হয়, ঠিক আছে। ইট ওয়াজ দ্য ফার্স্ট সিগনিফিকেন্ট অ্যাটেম্প্ট বাই এনি গভর্নমেন্ট টু রিফর্ম দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে স্বাধীনভাবে স্থাপিত করার এটাই প্রথম একটা পদক্ষেপ ছিল। বাট দ্য অ্যাক্ট ডিড নট প্রুভ টু বি এ কম্প্রিহেন্সিভ ওয়ান এট ইট নিডেড অ্যামেন্ডিং অ্যান্ড স্ট্রেংথেনিং with the formulation of the Fox North Coalition in April 1783, and administration was at last in power, which possessed an assured majority. আচ্ছা, তো কি বলছে যে এই অ্যাক্ট মানে কি বলতো? এই নীতিটা did not prove to be a comprehensive one, মানে খুব বেশি লাভজনক যে তা কিন্তু না। কারণ কি এই এই ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া ভাইয়া মানে এটা ইস্ট ইন্ডিয়া বিলটা আসলে কি, এটাকে বুঝতে হবে আমার। মানে আগে সামারি বললে আমি বুঝতে পারছি না। এটা কেমনে আসলো, কিভাবে কি? মিস্টার ফক্স একটা বিল দেয় ব্রিটিশ পার্লামেন্টে। সেই বিলটাতে তারা কিভাবে ইন্ডিয়াটাকে চুষে খাবে, ঠিক আছে, বা ইন্ডিয়াটাকে গ্রাস করবে, এই নিয়েছিল। মানে ইন্ডিয়া নিয়ে তারা কোনো কিছু কাজ করবে না, ইন্ডিয়া থেকে তারা কোনো লাভ মানুষের জন্য কিছু করবে না, বাট ইন্ডিয়া থেকে তারা বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে আনবে এই বিলের মাধ্যমে। বাট এই বিলটা করার পরে ফক্সের এই বিলটা করার পরে ইডমন্ড বার্কের মধ্যে খুবই খারাপ লাগা কাজ করে। কারণ
ইডমানবার্গ যদিও সে কিন্তু ইন্ডিয়ানদের পক্ষে না, বাট সেই ফক্সের বিলের বিরুদ্ধে। ঠিক আছে, সে কি ছিল? ফক্সের বিরুদ্ধে, বিলের বিরুদ্ধে ছিল। কেন বিরুদ্ধে ছিল? তার কথা হলো যে আমরা ওই দেশ থেকে আমরা বিশাল একটা অর্থ আদায় করি, বিশাল একটা লাভ আমরা নিয়ে নেই, বাট আমরা কিন্তু ওই দেশের উন্নতি করব না, এটা কিন্তু হতে পারে না। বুঝছো? ফক্সের কথা হলো আমরা ওই ইন্ডিয়াতে ইন্ডিয়ার মানুষদেরকে তাদের রাইট দিব, ইন্ডিয়ার মানুষদের কাছ থেকে তাদের অধিকার ফিরিয়ে দিব, কিন্তু ইন্ডিয়ার মানুষদের কাছ থেকে আমরা লাভও নিব। এটা হচ্ছে ইন্ডিয়ান বার্গের মূল কথা ছিল। অন্যদিকে ইস্ট ইন্ডিয়া আচ্ছা, বিলের এইবার কি বলছো? মানে ইডমানবার্গ হচ্ছে ফক্সের আহ, বিরুদ্ধে ভিক্টোরিয়ার কাছে, মানে ব্রিটিশের যে পার্লামেন্টের যে ওনার, তার কাছে একটা দাবি করছে যে আমি এটা মানবো না। এটাই হচ্ছে ইস্ট ইন্ডিয়া বিল। তার কাছে দাবি করে না, অ্যাকচুয়ালি সে একটা বিলের এগেইনস্টে একটা স্পিচ দেয়, এবং সেই তোমরা জানো, তোমরা ভাইয়া সংসদ রাইটিং লেখে না, রাইটিং এর তোম- মাধ্যমে স্পিচটা দেয়। তোমরা না, এটা স্পিচ। স্পিচ কখনো রাইটিং থাকে না, স্পিচ মুখে বলে, বাট স্পিচ যখন ফেমাস হয় তখন এই স্পিচটা রিটেন। পার্লামেন্টে গিয়ে যে স্পিচটা দেয় ওইটাই আর কি আমরা বই হিসেবে পড়তেছি। হ্যাঁ, ওইটাই আমরা বই হিসাবে পড়ি। লাইক তোমার যদি আমরা কোন একটা দেখো, তুমি যে নেলসন ম্যান্ডেলার যে স্পিচটা ছিল, এটা কি সে কখনো লিখেছিল? সে কিন্তু লিখে নাই। নেলসন ম্যান্ডেলা কিন্তু বলেছে, কিন্তু মানুষের তার স্পিচটা এত পরিমাণ ফেমাস হয়েছে যে সেটা মানুষ মনে রেখেছে, এবং সেই অনুযায়ী কোনো একজন রাইটার সেটা লিখেছে। বুঝতে পারছো? সো তোমরা ফার্স্ট ইয়ারে কিন্তু একটা স্পিচ পড়ছিলা, সেই স্পিচটার নাম কি বলতো? আই হ্যাভ এ ড্রিম। আই হ্যাভ এ ড্রিম। কার লেখা ছিল? কার লেখা ছিল? মার্টিন লুথার কিং। মার্টিন মার্টিন লুথার। লুথার কিং মার্টিন লুথার কোন দেশে ছিলেন? ছিলেন তো মেনলি আমেরিকান। আমেরিকান। সে কি আমেরিকান ছিলেন? মানে ব্ল্যাক আমেরিকান। ভালো, তোমার অনেক অনেক ভালোই মনে আসছে তোমার। আচ্ছা, সো এইটাও ওইটার মতো একটা স্পিচ, যেটা এডমানবার্গ হাউস অফ কমনে দাঁড়িয়ে বিট এলিজাবেথের উদ্দেশ্যে। ওইখানে তোমরা দেখো যে আমাদের জাতীয় সংসদে একজন কি থাকে, তোমরা কখনো সংসদ দেখছো? না থাকলে সংসদ চ্যানেলে বসে আজকে সংসদ দেখবা। সংসদে কি সংসদ থাকে? দেখছি। একজন স্পিকার থাকে, দেখো একজন স্পিকার থাকে, এবং সে কি করে? সময় দেয়, তাই না? সে সময় দেয় সবাইকে স্পিচ দেওয়ার। সেই হাউস অফ কমনে দাঁড়িয়ে ইডমানবার্গ, ঠিক আছে, সে একটা বক্তব্য দিয়েছিল। কেন? ফক্সের ইন্ডিয়ান বিলের এগেইনস্টে, যেটা ইস্ট ইন্ডিয়া বিল নামে খ্যাত। ক্লিয়ার সবাই? ক্লিয়ার তোমরা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো ফক্সের সেই ইন্ডিয়ান বিল বা সেই বিল নামে খ্যাত, সেই বিলটাতে ছিল ইন্ডিয়ানদের শোষণ করার হাতিয়ার। মানে ওইখানে ইন্ডিয়ানদের জন্য কোনো ভালো কিছু ছিল না। তোমরা জানো ইস্ট ইন্ডিয়া বিলের মূল লক্ষ্য কি ছিল বলতো? ইস্ট ইন্ডিয়া বিলের মূল লক্ষ্য কি ছিল? জানো না? তোমরা ইতিহাসে এত দুর্বল কেন? তোমরা কেউ আর্টস ব্যাকগ্রাউন্ডের না? কেউই আর্টস ব্যাকগ্রাউন্ডের না? হ্যাঁ, তোমরা কে কে আসো সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা আর্টস ব্যাকগ্রাউন্ডের? হ্যাঁ, তোমরা পড়াশোনা করে আসো নাই? আচ্ছা, তো ফক্সের সেই বিলের এগেইনস্টে ইডমানবার্গ কি করেছে? একটা বিল উপস্থাপন করেছে। চলো আমরা একটু দেখি। এই পিডিএফটা পড়ার আগে আমরা চলো আগে তোমাদের সহজ, যেহেতু এটা কঠিন লাগতেছে, এটা আমরা পরের দিন করবো, আগে আমরা একটু ব্যাকগ্রাউন্ড জেনে আসি। তাহলে তারপর কি বলতেছে দেখো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া মিল থেকে শুরু করছি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া দ্য কোম্পানি, একটা কোম্পানি ছিল, স্টার্টেড ইট বিজনেস ইন ইন্ডিয়া 1540। 1540 সালে ইস্ট ইন্ডিয়াতে তারা বিজনেস শুরু করে।
দে ওয়ার ইন ইন্ডিয়া ফর 100 years, তারা প্রায় 100 বছর ধরে এখানে বিজনেস করে। অ্যাট ফার্স্ট ইট ওয়াজ এ স্মল কোম্পানি, এটা শুরুতে অনেক ছোট্ট একটা কোম্পানি ছিল। অ্যাকচুয়ালি এই কোম্পানি তারা ইংল্যান্ড থেকে এসে বাংলাদেশে বিজনেস করতো। বাট অ্যাকচুয়ালি তোমরা জানো আসলে ওদের ইংল্যান্ডরা তখন ভারতবর্ষ অনেক অনেক সম্পদশালী ছিল, ঠিক আছে? তখন ইংল্যান্ডরা অনেক গরিব ছিল, তখন তারা আমাদের দেশে আইসা ভিখারির মতো বিজনেস করতো, ভিসা নিয়ে আসতো না। এখনকার মতো ভিসা নিয়ে আমরা যাই যেরকম, তখনকার মানুষ ভিসা ছাড়াই চলে আসতো। ভাই আমাদের একটু থাকতে দেন, আমাদের একটু থাকতে জায়গা দিলেই তো এই যে বিপদ, ঠিক আছে? তো তারা প্রায় 100 বছর বিজনেস করেছে। বাট ইন 1757 কি হয়েছিল বলতো? দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডিফেটেড নবাব সিরাজউদ্দৌলা এট দ্য ব্যাটল অফ পলাশি। পলাশির যুদ্ধে তাকে কি করেছে? ব্যাটেল করেছে, এটা সবাই জানো। which laid the foundation of the East India Company colonialism over Bengal. তার মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই যে নবাব সিরাজউদ্দৌলার পতন হওয়ার মাধ্যমে কি করে ঘটেছে বলতো? বলতো, প্রথমত বাঙালির পতন ঘটছে, বাঙালিদের নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না। দ্বিতীয়ত, আচ্ছা এখন ধরো আমি আল্লাহ কথা বলি তো সবই তো জো বাইডেনের কাছে যাইতে পারে। এখন ধরো আমি ইউএসএ গেলাম, ইউএসএ গিয়ে আমি কি করলাম? সেখানে বিজনেস করলাম, জো বাইডেনকে বললাম হাতে পায়ে ধরে আমাদেরকে থাকতে দাও, ঠিক আছে? জো বাইডেন আমাদেরকে দিল, দেওয়ার পরে আমরা কি করলাম? আস্তে 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 এত নেটওয়ার্ক বাড়ালাম, কি করলাম? জো বাইডেনের মন্ত্রিসভার মধ্যে কিছু লোকদেরকে হাত করে দিলাম, ঠিক আছে? তারপর কি করলাম? আস্তে আস্তে জো বাইডেনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলাম, জো বাইডেনকে কি করলাম? গুলি করে মেরে ফেললাম, ঠিক আছে? তারপর কি করলাম? আমেরিকার পার্লামেন্টে বসলাম। ওমা, আমার বাংলাদেশ রিচ হয়ে গেল, বুঝছো? তো এই যে ভাইয়া অনেকখানি মির্জাপুরের মতো। ঠিক এই জিনিসটাই ঘটেছিল ইংল্যান্ডে, বাংলায়। ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা প্রথমে বাংলাদেশে আসছিল, দেন আসার পরে তারা বাংলাদেশে বিজনেস করে, খুব ছোট্ট একটা কোম্পানি হিসেবে বিজনেস করে। দেন বিজনেস করার পর তারা এই বাংলাদেশের রাজ্যসভাগুলোর সাথে তারা কানেক্ট, নেটওয়ার্কিং বাড়ায়, এবং অ্যাট এ মোমেন্ট তারা কি করে? এই এই নেটওয়ার্কিং এর মাধ্যমে কি করে? নবাব সিরাজউদ্দৌলার এগেইনস্টে দাঁড়ায়। এটাও তাদের একটা প্ল্যান ছিল, বিকজ নবাব সিরাজউদ্দৌলা তাদের একটা টেকনিক ছিল। নবাব সিরাজউদ্দৌলা একটা ইয়াং পারসন, হি ইজ আ ভেরি ইয়াং। সো রাজ্যের যারা আছে তারা সবাই ওল্ড গায়, সো তারা আসলে নওয়াজ সিরাজউদ্দৌলাকে হয়তোবা কি করবে না? রেসপেক্ট করবে না। দ্যাটস ওয়াই তারা এটা সুযোগ নিয়েছিল, তারা ওল্ড ওল্ড যেই পার্লামেন্টের লোক ছিল তাদেরকে ফুসিয়ে দিচ্ছিল যে তোমরা সিরাজউদ্দৌলার এগেনস্টে চলে যাও। তো এইভাবে তারা টেকনিক্যালি তারা নবাব সিরাজউদ্দৌলাকে কি করে? ডিফেন্ড করে 1797 সালে বাই দ্য ওয়ার অফ পলাশি। ওকে, নেক্সট এতে চলে যাই। তারপর কি হয়? ব্যাটেল হয়, which laid the foundation of এই ব্যাটেল হওয়ার পরেই কিন্তু এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেক ছোট কোম্পানি ছিল, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেক বড় কোম্পানি হয়ে যায়, এবং তারা কি করে? কলোনিয়ালাইজম। বিশ্বের মধ্যে একটা চরম ব্যাধি থাকলে সেটা হচ্ছে কলোনিয়ালাইজম। কলোনিয়ালিজমের কারণে পৃথিবীর মধ্যে একটা ব্যাধি সৃষ্টি হয়েছে। এই যে আজকে যে উঁচু উঁচু নিচু যে কান্ট্রি, এই যে আজকে যে আমরা উঁচু নিচু কান্ট্রির যে বিভেদ, এইটা হয়েছে কলোনিয়ালাইজমের মাধ্যমে, ঠিক আছে? কারণ কি? ব্রিটিশরা সবসময় তাদের ছিল, তারা মানুষদেরকে, তারা তো শিক্ষিত ছিল, তারা মানুষদের কি করতো? বোকা বানাইতো। কেন বোকা বানাইতো? তো তারা মানুষদেরকে সামনে যাইতে এইভাবে যে তারা খুব স্মার্ট, ঠিক আছে? তারা শিক্ষিত, তারা স্মার্ট, তাদের চিন্তা ভাবনা অনেক স্মার্ট। তারা কি করতো? মানুষদের বলতো যে আমরা তোমাদেরকে কি করব? সভ্যতা শেখাবো। মানুষদেরকে সিভিলাইজেশন বানানোর উদ্দেশ্যে তারা বিভিন্ন জায়গায় যায়। আচ্ছা, ঠিক এখন বর্তমানে আমেরিকা যেটা করে, দেখবা বিশ্বে যদি কোনো একটা বিপদ ঘটে সবার আগে হাত বাড়ায় কে বলতো? এখন কোন একটা বিপদ হলে সবার আগে বন্ধুত্বের হাত বাড়ায় কে বলতো? জানো কে হাত বাড়ায় বন্ধুত্বের? হ্যাঁ,
তোমাদের তো কি যে যাবো তোমাদের নিয়ে, তোমাদের একটারও বিশেষ হবে না রে। তোমরা জ্ঞান আর আহরণ করো না, নিউজ পেপার পড়ো না। বিশ্বে যদি কোনো একটা প্রবলেম হয়, জো বাইডেন সরকার সবার আগে ছুটে যায়। কেন ছুটে যায়? সাহায্যের হাত বাড়ায় দিতে। বুঝছো? জো বাইডেন সরকার সবার আগে যায় সে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। এবং জো বাইডেন সরকার গণতন্ত্রকে সাপোর্ট করে। ঠিক আছে? জো বাইডেন সরকার নারীর অধিকারকে সাপোর্ট করে। জো বাইডেন সরকার বিশ্বের লিগালাইজেশনের বিরুদ্ধে সাপোর্ট করে। তো তারা সাপোর্ট করে এবং বিশ্বের যে কোনো কান্ট্রির কোনো খারাপ অবস্থা থাকলে তারা কি করবে? তাদেরকে সেবা করতে চলে যায়। সো এইটা হচ্ছে ওদের পলিসি। ঠিক এইভাবে ইংরেজরাও যাইতো কলোনিয়ালাইজম করতে। তারা কোন একটা দেশ বিপদে পড়লেই তাদের কাছে যাইতো, তাদেরকে সিভিলাইজেশন করতে। এইভাবে করে তারা আফ্রিকা থেকে শুরু করে এশিয়া মহাদেশ, ঠিক আছে, যতগুলো মহাদেশ আছে এক্সেপ্ট রাশিয়া এন্ড ইউএসএ, তখনকার ছিল সোভিয়েত ইউনিয়ন, এইটা বাদে তারা সব জায়গায় কলোনিয়ালাইজম চালাইছে। তোমরা থার্ড ইয়ার একটা কলোনিয়ালিজমের একটা ইয়া পাবা, সেটা হচ্ছে কি জানো, আইভরি থাকে, গল্পটার নাম মনে নেই, গল্পটাতে থাকে আইভরি দিয়ে তারা শোষণ করে। ঠিক আছে, গল্পটার নাম আমি ভুলে গেছি। ও, হার্ট অফ ডার্কনেস। ঠিক আছে, সো এইভাবে তারা ব্রিটিশরা বিভিন্ন জায়গায় গিয়ে কলোনিয়ালিজম চালায় এবং তাদের এইখান থেকে মূল লক্ষ্য হচ্ছে একটা দেশকে, তারা কখনো কিন্তু তারা দেশ দখল করতো না, এটা জানো? ইংল্যান্ডরা কিন্তু কখনোই তারা দেশ দখল করতো না। কি করতো বলতো? এই কলোনিয়ালিজমটা কি কি করতো বলতো? উপনিবেশ তৈরি করতো মানে উপনিবেশ কিভাবে তৈরি করতো? সহজ বাংলায় বলো, কি করতো তারা? তারা তো কোন একটা তারা একদিন যাবে, ওইখানে বিজনেস করে, ওইখানে মানুষকে খাটাবে, খাটায় বিজনেস করে প্রফিট নিয়ে চলে আসবে। ইয়াস, এক্স্যাক্টলি। সো আমি যদি আরো সহজ ভাষায় বলি, সো একটা দেশের উপরে তারা অর্থনৈতিক ভাবে প্রেসার ক্রিয়েট করে তারা নিজেদের অর্থনৈতিকতার সচলতা ফিরিয়ে আনতো। ঠিক আছে, সো তারা দেখা যায় বিভিন্ন সব জায়গায় তারা উপনিবেশ চালাইছে এবং সেখান থেকে একটা অর্থনৈতিক ভাবে তারা একটা আদায় করতো এবং সেই দেশটাকে অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দিত। ভাইয়া এমনকি ওরা ক্ষমতা দখল তো করতো। তারা ক্ষমতা দখল করতো না, তারা কি করতো? অর্থনৈতিক দখল করতো। তারা মুদ্রা, তারা কখনো কোনো কান্ট্রি দখল ইন্ডিয়ার সাথে তারা ক্ষমতা দখলই করছে। কি কি দখল করেছে? কাদের কাছে ক্ষমতা দখল ইন্ডিয়া করছে? এসে তারা ক্ষমতা দখল তারা কি করলো না। কখনো গভর্নমেন্ট হয়েছে বলতো? তো তারা কি তাদের নীতি অনুযায়ী তো সবকিছু বিল পাস হয়েছে, চলছে। সব বিল পাস হয়েছে, কিন্তু তারা কি কখনো গভর্নমেন্ট হয়েছে? হয় নাই। তারা কিন্তু কখনো গভর্নমেন্ট হয় নাই। তাদের কিন্তু কখনো তারা কি সব নীতি চালনা করবে, সবকিছু চালনা করবে, তারা কখনোই ওটাকে সামনাসামনি থাকবে না। তারা তাদের মেইন পারপাস ছিল কখনো কান্ট্রি বা ল্যান্ড, তাদের কখনো পারপাস ছিল না। তাদের পারপাস ছিল কি? জাস্ট ইকোনমি। বুঝতে পারছো? সো তারা ইকোনমিক গ্র্যাব করতো এবং যেই কান্ট্রিতে কলোনিয়ালিজম চালাইতো সেই কান্ট্রি ইকোনমিকটাকে সাক করে নিয়ে আসতো। বুঝতে পারছো? সো এই জায়গাটাও এরকম হয়েছে যে তারা ইন্ডিয়ার মধ্যে এরকম ইয়া করছিল। তোমরা যদি অনেক থার্ড ইয়ার অনেক রাইটিং পাবা যে এই কলোনিয়ালিজম নিয়ে, এবং কলোনিয়ালিজম ইংলিশে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, কারণ হচ্ছে কলোনিয়ালিজম লিটারেচারে একটা বিরাট একটা ব্যাপার। ঠিক আছে, সো কলোনিয়ালিজম কি এটা তোমরা সংজ্ঞাটা বাসায় লিখবা। কিভাবে লিখবা? গুগলে সার্চ করবা, সব থেকে বেস্ট যেটা সেটা আমাকে দেখাবা। আমি এটা কলোনিয়ালিজমের সংজ্ঞাটা জানি কিন্তু আমি বলবো না, কারণ আমি চাই তোমরা এটা নিয়ে রিসার্চ করো। ওকে, তারপর কি বলছে? এই এই যে সে ইডমনবার্গ, সরি, ও ইয়াটাতে চলে যাই। তো তোমরা তো বুঝতে পারছো কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের শুরু করেছে, মানে তাদের পাওয়ারটা শুরু করেছে এবং তারা কিভাবে সাক করা শুরু করছে ইকোনমি। ওকে, তারা বেঙ্গল, বিহার, উড়িষ্যা সবকিছু তারা কলোনিয়ালিজম চালাইছে। Within a 100 years they gradually expanded their kingdom throughout India. তারা প্রায় 100 বছর
তারা এই যে এই রকমের ভাবে কলোনিয়ালিজম চালাইছে ইন্ডিয়াতে। In 1774, they assassinated the last Mughal emperor Bahadur Shah, and during the rule began to control the entire Indian subcontinent. তারা 1774 সালে তারা কি করে লাস্ট ইন্ডিয়ান যে ইম্পেরিয়র বাহাদুর শাহকে হত্যা করে এবং তারা এরই মাধ্যমে ইন্ডিয়াতে তারা রুল জারি করে এবং তারা সরকার বানাইতো তাদের ইচ্ছা মতো। যে আচ্ছা, ঠিক সৌদির এখনকার সৌদির যে বাচ্চা তার মতো সরকার বানাইতো, যে তাদের গোলামি করবে কিন্তু তাদের বিরুদ্ধে কখনো একটা কথাও বলবে না। দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ওয়াজ আনফরগেটেবল। ইন্ডিয়ার ব্রিটিশ রুল ছিল একদম আনফরগেটেবল। দ্য প্লাইট অফ দ্য কমন পিপল অফ দ্য সাবকন্টিনেন্ট ওয়াজ ইনক্রিজিং ডে বাই ডে। দ্য ব্রুটালিটি অ্যান্ড ক্রুয়েলটি অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মেড দ্য লাইফস অফ ইন্ডিয়ানস আ লিভিং হেল। ও তাদের এই ব্রুটালিটি, তাদের যে বর্বরতা, এগুলো ইন্ডিয়ান মানুষদের লাইফটাকে একটা নরকে পরিণত করেছে। ওয়ারেন হেস্টিংস, লর্ড ক্লাইভ, তোমরা অনেকগুলো জানো যে যারা বাংলাদেশে গভর্নর হিসাবে এসেছিল থেকে ব্রিটিশরা একজন করে গভর্নর পাঠাইতো। এটা মনে আছে যে ব্রিটিশরা একজন হ্যাঁ করে ভাইয়া, এই যে গভর্নররা যে পাঠাইছে এরা কি মানে আসলে শাসন করে না, এরা শুধু রুলই জারি করছে। এরা খালি রুল জারি করতো, মানে এরা সরকারকে নিয়ন্ত্রণ করতো। তাদের যদি আমরা খুব ভালো করে বলি, তাদের একটা সাজানো সরকার ছিল, সেই সরকারটাকে তারা নিয়ন্ত্রণ করতো, বুঝতে পারছো? এবং তারা সেখান থেকে এই লোকটাকে মনে করো ওই লর্ড গভর্নর যে তাকে পাঠানো হইতো এই ইস্ট ইন্ডিয়া বিলটাকে পরিচালনা করার জন্য। তো ওয়ারেন হেস্টিং ইন্ট্রোডিউসড মেনি নিউ ওয়েজ এক্সপ্লয়েটিং দ্য ইন্ডিয়ান পিপল। তাদের মধ্যে সব থেকে খারাপ ছিল ওয়ারেন হেস্টিংস। ইস্ট ইন্ডিয়া দ্য কোম্পানি ওয়াজ গেটিং রিচার বাই এক্সপ্লয়েটিং দ্য পিপল। এই কোম্পানিটা অনেক বেশি ধনী হইতে লাগলো কিভাবে? মানুষদেরকে কি করে? শোষণ করে। Here are some of the British aristocratic against India. Okay. তো আসো আমরা প্রথমত তারা সূর্যাস্ত আইন পাশ করেছেন। সূর্যাস্ত আইনটা কেউ জানো কি? সূর্যাস্ত আইন হচ্ছে মানে উপর থেকে ওই এলাকার যে প্রভাবশালী জমিদার ছিল তাদেরকে বলতো খাজনা দেওয়ার জন্য। তারা আবার কৃষকদের বলতো যে খাজনা সূর্য অস্ত যাওয়ার আগে দিতে, না হলে জায়গা জমি নিয়ে নিতে, এরকম একটা কিছু ছিল। এক্স্যাক্টলি। তার মানে সূর্য অস্ত যাওয়ার আগে প্রতিটা মানুষের খাজনা দিতে হইতো। তার মানে তুমি একটা জিনিস ধরো, তুমি প্রতি মাসে না ধরো, তোমাকে আমি আজকে থেকে ভাবলাম তোমাকে প্রতিদিনে টাকা দিব, তো তোমাকে বললাম যে তুমি প্রতিদিন 2000 টাকা করে পাবো, তুমি কাজ করবা, প্রতিদিন 2000 টাকা করে তোমাকে দিব, কিন্তু সন্ধ্যার পূর্বেই তুমি কি করবা? তোমার যে খাজনা 1800 টাকা তুমি আমাকে দিবে। কেমন লাগবে তোমার বলো তো? তুমি বেতন দিচ্ছি 2000 টাকা, কিন্তু তুমি সন্ধ্যার পরেই তোমাকে কি করতে হবে? খাজনা দিতে হবে 1800 টাকা বা 1900 টাকাই ধরলাম, 1900 টাকা খাজনা দিতে হবে। তোমার দিনে যে পরিশ্রম করলাম মাত্র 100। ইভেন এইটা এত পরিমাণ হয়ে যায় যে একটা সময় মানুষের নিঃস্ব হওয়া ছাড়া কোনো উপায় ছিল না। ঠিক আছে? তোমাদের কবিতা কি কি হয়েছে আর কি কি বাকি আছে একজন আমাকে একটু ইনবক্স করবা ক্লাস টেস্ট। তো ব্রিটিশ এস্টাবলিশ দ্য ল অফ সানসেট ফর দ্য ফিউডাল কাস্টমস। ফিউডাল কাস্টমস বলতে বোঝায় জমিদার। ঠিক আছে? জমিদাররা এই নীতি প্রবর্তন করেন। দ্য ফিউডাল ক্লাস অফ দ্য সাবকন্টিনেন্ট হ্যাড টু পে ট্যাক্সেস ফর দেয়ার ওন ল্যান্ড। তো সেই জমিদার প্রথা যারা ছিল তাদের ওই জমির জন্য খাজনা প্রদান করতো এবং তারা এটা কৃষকদের কাছ থেকে নিত। এন্ড ইফ এনিওয়ান মিসেস দ্য ট্যাক্স পেমেন্ট টাইম লাইন, এবং যদি কেউ ট্যাক্স পেমেন্টটা তাদের সময়ের মধ্যে দিতে মিস করতো, হিজ ল্যান্ড উইল বি কনফিসকেটেড বাই দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
কেউ বলতে পারো কনফিসকেটেড মানে কি? এই ওয়ার্ডটা বলো তো, কেউ বলতে পারো কিনা? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, লিখে রাখো। তাদের আন্ডারে চলে যাবে। না, কনফিসকেটেড একদম এক্সাক্ট ওয়ার্ডটা তোমাকে লিখে রাখো। হ্যাঁ রে, তোমাদের বলতে গিয়ে আমি নিজেই ভুলে গেলাম। বা- বদ- ভাইয়া জব্দ করা এরকম কিছু? হ্যাঁ, বেতন হইতে বাজেয়াপ্ত। পারে। বাজেয়াপ্ত করা, দেয়। বাজেয়াপ্ত করা হ্যাঁ হ্যাঁ। will be confiscated by East India Company. And if any of the feudal class dies, এবং যদি কেউ একজন ফিউডাল ক্লাসের জমি রেখে মারা যেত এবং একজন অনাথ বা তার একটা ছোট ছেলে বা অরফান এতিম রেখে যেত, who is not mature enough, যে কিনা প্রাপ্তবয়স্ক না, all his land will be confiscated. তার মানে সেই হিসাবে প্রতিটা ব্রিটিশ যারা তারা নরকের সর্বস্তরে থাকবে, কারণ আল্লাহ তাআলা ইয়াতিমদের হক আদায়ের কথা বলেছেন, বাট তারা ইয়াতিমদের শোষণ করত। সো তাদের প্রথম নীতি হচ্ছে তারা সকল যারা জমির মালিক ছিল তাদেরকে, তারা যদি ট্যাক্স পে করতে মিস করতো সন্ধ্যার আগে, তাদের জমি দখল করে নিত। এবং দ্বিতীয়ত হলো ওই জমির যে কেউ যদি মালিক মারা যেত এবং তার যদি ছেলে থাকতো অরফান এবং সে যদি ম্যাচিউর না হইতো, তাহলে তাকে কি করা হতো, তাকে সেই জমিতে থেকে বঞ্চিত করে তারা এই জমি বাজেয়াপ্ত করত। The feudal class demanded higher tax from the peasants to save their own land. তারা কৃষকদের কাছ থেকে অতিরিক্ত ট্যাক্স নিত তাদের ল্যান্ডকে সেভ করার জন্য। তারপর কি বলছে, our farmers could not grow their own food. ফার্মাররা তাদের নিজস্ব ফসল ফলাতে পারতো না, but they were forced to cut the blue. কিন্তু তাদেরকে অন্যদের ফসলে কাজ করতে ফোর্স করা হতো। The Indian people forget their minimum freedom of life. ইন্ডিয়ান পিপলরা তাদের ন্যূনতম স্বাধীনতা বলতে যে জিনিসটা থাকে জীবনের, সেটাও ভুলে গেছে। After the death of last Mughal emperor Bahadur Shah, Indian began to lose complete political independence in their life. তাদের যে রাজনৈতিক যেই সার্বভৌমতা বা স্বাধীনতা, সেটাও তারা হারিয়ে ফেলেছে। Law and order were completely broken during the East India Company's tenure. ইন্ডিয়ার কোম্পানির যেই নীতিমালা অনুযায়ী তাদের তাদের যেই আইন আইন এবং তাদের যে অর্ডার হুকুম সবকিছু কি করলে ভেঙে গিয়েছে। All Indian resources were taken to England. এই গভর্নর গুলো সব রিসোর্স গুলো, ইন্ডিয়ার যে সম্পদ গুলো, এগুলো ইংল্যান্ডে নিয়ে যেত। We had to buy our কাছের মানুষ দূরে রেখে আমার ঢেউ ভাঙে একা বুকে। পাতা ঝরা
আসসালামু আলাইকুম। ভাইয়া মোমো ক্লাস করে না? জানি না কি হয়েছে ওর, ক্লাসে তো আসছিল। তোমাদের মোস্ট প্রবাবলি নেক্সট উইকটা টানা ক্লাস চলতে পারে। আচ্ছা ভাই, প্রবলেম নাই, থাকার চেষ্টা করবো। টানা ক্লাস নিয়ে একবার ঈদের ছুটি দিয়ে দিব নেক্সট উইকে। দাওয়াত টাওয়াত দিও সবাই ঈদে, অত দাওয়াত দাও না। আহা, বাকিরা গেল কই? ক্লাসে এতজন ছিল। ভাইয়া, আপনি আমাদেরকে দাওয়াত দেন ভাইয়া, আমরা তো আপনাকে দাওয়াত দিই না। হ্যাঁ, তোমরা আসো। কোথায় আসবা বলো? আমার বাসা তো হ্যাঁ, ঢাকায়। আমরা আসতে চাই। হ্যাঁ, আসো। এনি ফ্রাইডে ইউ আর ওয়েলকাম। ভাইয়া একটা দোয়া মাহফিলের আয়োজন করেন, আপনার জন্য আমরা দোয়া করে দেব যাতে সবকিছু ঠিকঠাক মতো হয়ে যায়। হ্যাঁ, কেন? কি হওয়ার জন্য? মানে এই যে ইউএসএ যাওয়ার প্ল্যান চলতেছে, অলমোস্ট এগিয়ে গেছেন, সবসময় যাতে ভালো মতো থাকতে পারেন, সবকিছু ঢাকা ঠিকভাবে ইউএসএ চলতে ইউএসএ থাকে, একটা প্ল্যান দোয়া প্ল্যান ক্যান্সেল হয়েছে তুমি শোনো নাই? না তো। আমি ইউএসএ থেকে রিজেক্ট খাইছি 2 তারিখে। কেন খাইছেন জানেন? দোয়া দিই নাই, দোয়ার আয়োজন করি নাই সেজন্য। জি, আচ্ছা ছোটদেরকে খাওয়াইতে হয়, ওরা দোয়া করলে এটা কবুল হয়, আচ্ছা, বুঝছেন? কোন হাদিসে লেখা আছে? হাদিস নাম্বারটা দিও। এটা হাদিসে কোনো মারজিয়াত হাদিস? ভাইয়া রিজেক্টের কারণ কি? রিজেক্ট রিজেক্টের কোনো কারণ লাগে না ইউএসএ তে। তোমার মনে হয়েছে যে দিবে না, ওরা কোনো কারণ বলবে না তোমাকে। আপনার সবকিছু ঠিক থাকলেও রিজেক্ট দিবে? সবকিছু ঠিকঠাক হওয়ার পরও রিজেক্ট খায়। সবকিছু ঠিকঠাক তাও রিজেক্ট। এটা কেমন নিয়ম? আবার সবকিছু ঠিকঠাক না তাও মনে করো ভিসা পেয়ে গেছে। এটা কি লাক লাক ফেভার করে? লাকটা আছে, তোমার কনফিডেন্স আছে, দুইটাই লাগে। তো তো ভাই, আপনার তো কনফিডেন্স তো আমরা যা বুঝি ভালোই ছিল, তাহলে মেইনলি ছিল, কারণটা হয়তো কি আরো ছিল? কনফিডেন্সের দরকার ছিল।
হ্যাঁ, নেক্সট টাইম ইনশাল্লাহ যেটাতে ট্রাই করবো সেটাতেই হওয়ার জন্য চেষ্টা করবো। নেক্সট টাইম হয়তো বা আমি নেক্সট টাইম কোনটা ভাইয়া? ডিসেম্বর সেশন, সেপ্টেম্বর তো মিস করছি এখন রিজেক্ট খেয়ে। এখন আপনি কি ইউএসএ দিবেন শুধু? না, ইউএসএ আর দাঁড়াইতে পারবো না, রিজেক্ট খাইছি না। নেক্সট টাইম দাঁড়াইলেও রিজেক্ট খাবো, কারণ একবার রিজেক্ট খেলে ওরা আবার রিজেক্টই করে। এটা কি কানাডাও সেম? না, কানাডা সেম না। নেক্সট টাইম হয়তো হয়তো কানাডাতে দাঁড়াইতে পারি, কানাডা অথবা ইউরোপিয়ান কান্ট্রিতে দাঁড়াবো, বাট খুব ইচ্ছা কানাডাতে। শীত প্রসিড। ভাইয়া এরপরে রাখতেও কি আমরা থার্ড ইয়ার পাবো আপনাকে নাকি তার আগে চেঞ্জ না, হবে? থার্ড ইয়ার পাবা না, একদম লিটারালি ট্রু। কারণ আমি নেক্সট টাইম যেটাতে হবে, যেই কান্ট্রিতে আমার ইউরোপিয়ান কান্ট্রি হোক, কানাডা হোক, আমি চলে যাব নেক্সট ইয়ার ইনশাল্লাহ। নেক্সট ইয়ারের আগে ডিসেম্বরে চলে যাব ইনশাল্লাহ, দোয়া করো। কারণ ভাই আসার সময় চকলেট নিয়ে এসেন। আচ্ছা, একটা চকলেট নিয়ে আসবো, নাহলে তোমার জন্য একটা সাবান নিয়ে আসবো। ঠিক আছে, ওকে। যাইতে পারলাম না, তোমরা আমাকে বলতেছো আসতে পারলে আসার সময় চকলেট নিয়ে আসতে। তুমি এটা বলবা যে ভাইয়া আপনি ভালোভাবে যান, আগে ভালোভাবে থাকেন, না আগে চকলেট নিয়ে আইসেন। তোমরা ভাইয়াকে ভালোবাসো না। সো ও একটা মজার কথা শুনবা। আমার ভার্সিটিতে প্রায় 4-5টা ফ্রেন্ড ছিল যারা একদম শিওর ইউএসএ তে তারা এই ডিসেম্বর ইনটেকে দাঁড়াবে। আমি রিজেক্ট খাওয়ার পরে কেউ একটা বান্দাও নাই যে দাঁড়াবে। সবাই কইতেছে ভাই গেলে ইউরোপিয়ান কান্ট্রিতে দাঁড়াবো, ইউএসএ দাঁড়াবোই না। বুঝছো, যেই ফ্রেন্ড ভাইয়া কত টাকার মতো মার গেল ভাইয়া? টাকা পয়সা তো মার যায় নাকি? না, আমার লস গেছে তোমার এম্বাসি ফি গেছে, এম্বাসি ফি 22,000 টাকা লস গেছে, সেভিস ফি গেছে 42,000 টাকা লস। আর আমি এম্বাসি ফি ডেট পাওয়াটা খুব রিস্কি, একজন লোক ধরে ডেট নিয়েছিলাম, সেজন্য ওইখানে 5,000 টাকা গেছে। তাহলে আমার প্রায় 70,000 টাকার মতো আমার লস গেছে। বুঝছো, 70,000 টাকা লস গেল? এটা তো যাবেই। কমই তো গেছে, কমই গেছে। আমাদের রুমমেট একজনের তো অনেক গেছে, 2.5-3 লাখ। এটাও শুধু তোমার রোমানিয়া যাবে এটা তো এটাই। তোমার দিতেই হবে। তুমি এটা পে করা না করার কোনো ইয়ে না, এটা না করলে তুমি দাঁড়াইতেই পারবে। সো দাঁড়াইলে যে তোমার হবে এটার কোনো সিওরিটি নেই। ঠিক আছে, তুমি কি মনে করছো যাওয়া এত সোজা? মিনিমাম তোমার কোনো ভালো ফার্স্ট ক্লাস কান্ট্রি গেলে তোমার 12 লাখ টাকা বাজেট রাখা লাগবে। বুঝছো, তাও ভালো ভাই। 20 লাখ টাকা বাংলাদেশে ঘুষ দিয়ে চাকরির থেকে তুমি আরামসে থাকবা। বুঝছো, লাইফে গাড়ি হবে, বাড়ি হবে, সব হবে। আবার হারাম থেকেও বাইচা থাকবা। ইন্ডিয়া জিতে গেছে। ওকে, আমরা পড়ায় ফিরে যাই। সো তোমরা কখনো ক্যারিয়ার কাউন্সিলিং করলে আমার সাথে কইরো। আমি যদিও অনেক অনেক জায়গায় ফেল হইলাম, বাট ফেইলাররা মানুষরা সবকিছু ভালো জানে। ওকে, তারপর কি বলছো? আমার আপনারা ভাইয়া কোথায় এগুলো ট্রাই করছেন? হ্যাঁ, কি বল, কি বলছো? বললাম এটার উপর আমাদের ক্লাস নিয়েন। এটার উপর কোনো কোর্স লাগে না, এটার উপর লাগে তোমার সাহস আর তোমার কনফিডেন্স। তো ভাই আপনি আর কি মানে কোন ট্রাই করছিলেন যে বললেন যে জানা আছে বা কিছু? আমি কোনো এখন পর্যন্ত কোনো ছোট কান্ট্রি বা ইউরোপিয়ান কোনো কান্ট্রি, তো আমার কাছে তো যে ইউএসএ তে থাকে তার অন্য পৃথিবীতে যতগুলো কান্ট্রি আছে সবগুলো ছোট কান্ট্রি। সো আমি অন্য কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করি না, শুধুমাত্র ইউএসএ তে করছি। নেক্সট টাইম যদি পসিবল হয় হয় কানাডাতে করবো, তাহলে ইউরোপের টপ ক্লাস কান্ট্রিতে অ্যাপ্লাই করবো। আমার ছোটবেলা থেকে ইয়া ছিল যে আমি কখনো গেলে ছোট কান্ট্রিতে যাব না। বুঝছো, so the condition of the women was not safe.
দ্য এডুকেশন স্ট্যাটাস অফ ইন্ডিয়া ওয়াজ নট হাই। তো কি কি সমস্যা ছিল? ইন্ডিয়ান মানুষরা এডুকেটেড হইতো না। দ্য ব্রিটিশ ডিড নাথিং টু এডুকেট দ্য ইন্ডিয়ান পিপল। তারা ইন্ডিয়ান মানুষদেরকে শিক্ষিত বানাইতো না। কেন শিক্ষিত বানাইতো না বলো তো? বলো, তারা ইন্ডিয়ান মানুষদেরকে কেন শিক্ষিত বানাইতো না? বলো এবার। দেখি কার আইডিয়া আছে। সমস্যা হবে, হ্যাঁ, নিজেদের সমস্যা হবে না, তারা যদি এডুকেটেড হয় তাহলে তো তারা ইয়েস, সবকিছু তারা যদি বুঝবে, এডুকেটেড হয় তাদের তারা তাদের নিজেদের হবে। রাইটস নিয়ে কথা বলবে, তাই তো? তারা তখন তাদের নিজেদের রাইটস নিয়ে কথা বলবে, তারা রাইটস নিয়ে আন্দোলন করবে। সো তারা সেজন্য এডুকেশন অ্যালাউ করতো না ইন্ডিয়ানদের জন্য। দ্য কন্ডিশন অফ দ্য উইমেন ওয়াজ নট সেফ। এই সময় কি মহিলাদের অবস্থা খুব একটা ভালো ছিল না। দ্য ব্রিটিশ টুক দ্য উইডো টু এনি রেস্ট্রিক্টেড প্লেস ওয়ার দে হ্যাড ডট উইথ হার। Thus the girls became the concubines. Concubines মানে কি জানো? তোমরা থার্ড ইয়ারে পড়বা অরণ্যক একটা ওইখানেও সেম জিনিসটাই হয় কনকিউবাইনে। অরণ্যক হচ্ছে একজন আফ্রিকান হিরো। অরণ্যক হচ্ছে একজন অরণ্যক এরও তো একটু দরকার না। অরণ্যক হচ্ছেন একজন আফ্রিকান হিরো। ওই যে মিয়ালয় কথা বলবো মনে হয়। অরণ্যক হচ্ছে একজন আফ্রিকান হিরো। সেই আফ্রিকান হিরোর সাথে কি হয়েছিল জানো? সে আফ্রিকান হিরো সে ব্রিটিশদের একটা জালে পড়ে। তোমাদের এটা নিয়ে আমি একটা একদিন ক্লাসে বলবো, নেক্সট ক্লাসে, আজকে তো সময় নেই। তো এটা এত সুন্দর একটা ঘটনা অরণ্যক, তোমার এত খারাপ লাগবে এই ঘটনাটা এন্ডিং এ। তো তোমরা কেউ যদি থাকে, আমি যেমন আমার সেকেন্ড ইয়ার থাকতে আমি থার্ড ইয়ার অনেকগুলো বই পড়েছিলাম জাস্ট ফর মাই ইন্টারেস্ট। তো পড়তে পারো, অরণ্যক বইটা অনেক সুন্দর। ইডমানবার্গ নেভার ভিজিটেড ইন্ডিয়া। ইডমানবার্গ কিন্তু কখনো ইন্ডিয়া ভিজিট করে নাই। Yet he felt a strong passion for Indians. এবং সে একটা ইন্ডিয়ার প্রতি একটা ভালো প্যাশনেট ছিল। ব্রিটিশ রুল ইন দ্য সাবকন্টিনেন্ট হ্যাড এ প্রোফাউন্ড নেগেটিভ এফেক্ট অন ইডমানবার্গস থিংকিং। তার মানে ইডমানবার্গ বুঝতে পারে যে এই যে তারা যে রুল করছে, তারা যে নীতি করছে, এগুলো সব ইংল্যান্ড থেকে হচ্ছে, বাট এগুলো তার প্রতি তার ভিতরে খুব গভীরভাবে কড়া নেড়া ছিল। As a member of British Parliament, he raised a political voice. সে পার্লামেন্টের একজন মেম্বার হয়ে, সদস্য হয়ে সে কি করেছে? তার রাজনৈতিক ঘোষণা সে দেয় ইন্ডিয়ান পিপলদের পক্ষ থেকে। All these things, political, social, economic and law and order were raised in the East India Bill. তার সকল জিনিসগুলো পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক্যাল, সেই সকল কিছুর বিরুদ্ধে সে কথা আনে। He realized very well that the British brutal Indian organization had destroyed Queen Victoria's glamour. সে সবার আগে বলতেছে যে রানী, আপনার যে গ্ল্যামার, আপনার যে তো তোমাদের সবসময় মনে রাখবা, তুমি যখন কারো এগেনস্টে কথা বলতে চাও বা কারো বিরুদ্ধে কথা বলতে চাও, তুমি যদি পোলাইটলি, ইন্টেলেকচুয়ালি তুমি যদি কথা বলতে পারো, ইউ উইল গেট ভিক্টরি। ঠিক আছে? যেটা আমি আমার এম্বাসিতে পারিনি। বুঝছো? সো এই মানুষগুলো ঠিক রানীর সাথে এইভাবে কথা বলতো যে রানী এলিজাবেথ, আপনার যে গ্ল্যামার, আপনার যে পাওয়ার, এই পাওয়ার গুলো, আপনার যে প্রশংসা, এগুলো কি নষ্ট হচ্ছে? কিভাবে নষ্ট হচ্ছে? তার মানে আমি প্রথমেই কি করলাম, একজনকে বললাম যে আসলে আপনি যেটা করতেছেন এটা আর কি আপনারই অসম্মান ডেকে আনছে। তো তখন কিন্তু তার মধ্যে একটু চেতনাবোধ কাজ করবে। তো কি বলতেছে? তারপর বলতেছে হি রিয়েলাইজ ভেরি ওয়েল দ্যাট দ্য ব্রিটিশ all these things কই গেল জানো? এই যে কুইন ভিক্টোরিয়ার গ্ল্যামার and the fame. The people of this Indian subcontinent hated the British from the bottom of their hearts. সে বলতেছে যে ইন্ডিয়ান যে মানুষগুলো, সাবকন্টিনেন্টের মানুষগুলো, তারা ব্রিটিশদেরকে তারা হৃদয়ের একদম ভিতর থেকে তারা ঘৃণা করে। He wanted to introduce an executive British power instead of authoritarian mercantile empowerment. সে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাইছিল যে একটা এক্সিকিউটিভ, কার্যনির্বাহী ব্রিটিশ পাওয়ার ইনস্টেড অফ অথরিটেশিয়ান মার্চেন্ট এম্পাওয়ারমেন্ট। মানে আমাদের ব্রিটিশ পাওয়ারের থেকে এখন ইস্ট ইন্ডিয়া বিলের এখন পাওয়ার হয়ে গেছে। তার মানে ধরো তুমি কারো এগেনস্টে কথা বলবা, ঠিক আছে? তাহলে তো তুমি যদি মনে করো, ধরো আজকে তুমি যদি বাংলাদেশের গভর্নমেন্টের একটা ফোরামকে তুমি অপমান করতে চাও,
তোমাকে কিন্তু অবশ্যই বাংলাদেশ সরকারকে প্রশংসা করতে হবে। তুমি সরকারকে প্রশংসা না করে তার ফোরামকে তুমি অপবাদ দিতে পারবে না। ঠিক ইস্ট ইন্ডিয়া বিলে ইডমান্ড বার্গ সেটাই করেছিল। ইস্ট ইন্ডিয়া বিলটা কিন্তু ব্রিটিশ রানী এলিজাবেথেরই কিন্তু হুকুম পালন করে, বাট সে কিন্তু এলিজাবেথের কে কোনো দোষ দেয় নাই। সে এলিজাবেথকে বলছে যে আপনার ইমেজটা আরো নষ্ট করতেছে কি ইস্ট ইন্ডিয়া বিল। ঠিক আছে, হি ওয়ান্টেড টু ইন্ট্রোডিউস তারপর কি বলছে, হি কমপ্লিটলি রিজেক্টেড দ্য অ্যাক্টিভিস্ট অফ ওয়ারেন হেস্টিংস। সে ওয়ারেন হেস্টিংস কে কি করেছে, রিজেক্ট করেছে বা টোটালি তাকে অপদস্থ করেছে বা তার বিরুদ্ধে কথা বলেছে। হিজ এইম ওয়াজ অলসো টু মেক দ্য কুইন আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ইন্ডিয়াস লার্জেস্ট কলোনি। তার শুধুমাত্র লক্ষ্য ছিল যে যে কুইনটাকে বা রানীকে বোঝানো যে ইম্পর্টেন্স অফ ইন্ডিয়ান্স লার্জেস্ট কলোনি, লার্জেস্ট কলোনিটাই শুধুমাত্র তাদের দরকার বা লার্জেস্ট কলোনির গুরুত্বই সে শুধুমাত্র রানীকে বুঝিয়েছে। দ্য ব্রিটিশ ন্যাশনাল ইনকাম কামস ফ্রম ইন্ডিয়া 75%। তার মানে দেখো ব্রিটিশদের ইনকামের টোটালি 75%, মানে 4/3 আসতো ইন্ডিয়া থেকে। Thus Edmund requested the Queen to replace Warren Hastings with a new viceroy in his service. তার মানে তার আরেকটা দাবি ছিল, এডমান্ড বার্গ বলেছে যে ওয়ারেন হেস্টিংস কে পদচ্যুত করে নতুন একজন ভাইসরয়কে এই সার্ভিসে দিতে। Thus the new vice British would rule in India according to the rules of the British royal family. তার মানে তারা ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির যেরকম সভ্য, তারা যেরকম আভিজাত্য, তারা সেইভাবে তারা রুল করবে। ওকে, তারপর কি বলছে, বাক is to serve to purpose of the success of the Indian people, get a good government for them, একদম ভালো গভর্নমেন্ট প্রতিষ্ঠা করা, to convince the Indian people that British imperialism is not related to dictatorship as done in the Indian people. ইন্ডিয়ান মানুষদেরকে বুঝাতে যে তাদের যে ইম্পেরিয়ালিজম এটা তাদের বিরুদ্ধে না, তাদের পক্ষেই, তাদের জন্যই কাজ করবে, এটা বোঝানোর জন্য। The bill is called for freedom, brotherhood and equality. We believe that this bill influenced the minds of patriotic Indians like Mahatma Gandhi, Subhash Bosu, and 100 years later it created a sense of liberation of Indian people. যুগের পর যুগ বা শত বছর পর এটা ইন্ডিয়ানদের স্বাধীনতার একটা অক্ষরপত্র হিসেবে থেকে থাকবে। ভাইয়া সুভাষ চন্দ্র বসু না? হ্যাঁ, সুভাষ চন্দ্র ইংলিশ বসু, এখানে একটু মিস্টেকস আছে। সুমন সুইডেন লিখে সার্চ করলে ওকে, সবাই পড়ো। নেক্সট দিন আমরা এই উইক আর এটা ক্লাস নেব না। এই উইকে তোমরা একটু আমাকে পোয়েট্রি লিস্ট দিও, তোমাদের কি কি পোয়েট্রি হয়েছে আর কি কি বাকি আছে, আমি ওগুলা নিয়ে ক্লাস নিব। আর হলো নেক্সট উইকে এইটার আমরা ফক্স ইন্ডিয়ান বিল এবং ফক্স ইন্ডিয়ান বিলকে কেন অপোজ করেছে সেটা নিয়ে আমরা পড়াশোনা করব। আর ফাইনালি আমরা 3rd নাম্বার ক্লাসে এটা লেকচার শেষ করব। ওকে, সো সবাই হ্যাভ আ গুড নাইট, আল্লাহ হাফেজ, ভালো থাকো।